নমস্কার। আগের দিনই শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন বঙ্গ সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। অনুষ্ঠানটা ছিল তার ইতিহাসবিদ্যার দৌড় নিয়ে। তো যে কেউ সেটা স্ক্রল করে নিচে গিয়ে দেখে নিতে পারেন। আজকে তার দ্বিতীয় ভাগ। আজকের প্রশ্নটা এই যে এত লোক ছেড়ে এই বিদ্যে দিগ্গজকেই হঠাৎ সভাপতি করা হলো কেন? কেনই বা এত চোখে লাগার মতো ফোকাস দেওয়া হচ্ছে? চ্যানেলে চ্যানেলে সাক্ষাৎকারের ঝড় বয়ে যাচ্ছে, ধুলোর এত ঝড় যে চোখ খুলে রাখা মুশকিল। তো টিভিতে যা সাক্ষাৎকারগুলো দেখে মনে হচ্ছিল যে একটা হেরো দলের রাজ্য সভাপতি না, যেন স্বয়ং মহারানী ভিক্টোরিয়া এসেছেন। তো নেহাতি একটা দলের রাজ্য সভাপতি হয়ে, তাও আবার হেরো দলের রাজ্য সভাপতি, যারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজয় করব এই হামবড়াই ছাড়া আর কিছু করে দেখাতে পারেনি, সেরকম একটা দলের রাজ্য সভাপতি হয়েই এত অভ্যর্থনা আমার জীবদ্দশায় দেখিনি। কংগ্রেসের সভাপতি হয়েছেন, বামফ্রন্টের চেয়ারম্যান হয়েছেন, আর বিজেপির নিজের দিলীপ ঘোষ বা সুকান্ত এরা তো হয়েছেন, তাদের কাউকে এর কণামাত্র স্বাগত জানানো হয়নি। এবং যা পড়েছে আমার জীবদ্দশায় এরকম কিছু দেখিও নি। যা পড়েছি এরকম একটা বিপুল সম্বর্ধনা শেষ পেয়েছিলেন আর কেউ নয়, শ্রী সুভাষচন্দ্র বসু, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়ে। এবং তিনি সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন, তাও কোনো হেরো দলের না। এবং প্রচণ্ড বিপুল একটা অভ্যর্থনা গোটা ভারত জুড়ে মানুষের কাছ থেকে পেয়েছিলেন। তো এখানে তো মানুষের টিকি দেখা যাচ্ছে না, তাই মিডিয়াকে নিয়ে একটা ধুলোর ঝড় তৈরি করে অভ্যর্থনা করা হচ্ছে। তো এইটা কেন হচ্ছে? আগের কোনো তার যে পূর্বসূরীরা ছিলেন তাদের ক্ষেত্রে তো এগুলো হয়নি। কেন হচ্ছে? তো ওর ইতিহাসের দৌড় তো আগের দিনই বললাম, অনুষ্ঠানটা দেখে নিতে পারেন। মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, আর হিন্দু বীরদের দৌড় হলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পর্যন্ত। তো সেই নিয়ে আর নতুন করে কিছু বলবো না। আজকে ওর অন্য বক্তব্যগুলো একটু ধরা যাক। তো আমাদের অনুষ্ঠান পছন্দ করতে পারেন আপনি, না করতে পারেন, আমার বক্তব্য পছন্দ করতে পারেন, নাও পারেন, কিন্তু এই অনুষ্ঠানটা একটু মন দিয়ে শুনুন। দরকার হলে বন্ধু বান্ধবদের পাঠান, নইলে কিন্তু এর পিছনে যে রাজনীতিটা আছে এবং বিপুল একটা চিন্তা ভাবনা আছে, তার তল খুঁজে পাবেন না। সেই জন্য এটা একটু মন দিয়ে শুনুন। তা ওর একটা তথাকথিত উদার কথা দেখছি অনেককেই খুব অবাক করেছে। সেটা হলো হিন্দুত্ব কোনো ধর্ম নয়, হিন্দুত্ব একটি জীবনধারা। হ্যাঁ, এটাই ঠিক উনি বলেছেন, হিন্দুত্ব কোনো ধর্ম নয়, হিন্দুত্ব একটি জীবনধারা। তো এটাতে অনেকেই অবাক হয়েছেন, কিন্তু এটা নতুন কথা একেবারেই না, আরএসএসের বহুকালের পুরনো লাইন। তো অনেকেই অবাক হয়েছেন হঠাৎ এরকম ঔদার্য একজন বিজেপি সভাপতি দেখালেন কেন, কিন্তু এটা নতুন একেবারেই না, এটা বিজেপির পুরনো লাইন। কিন্তু অনেকেই জানেন না, ফলে অনেককেই আরএসএসের বিরোধিতা করতে দেখেছি এই বলে যে হিন্দুত্ব আবার কি, ধর্ম নাকি? সত্যি সত্যি কথাটা ঠিক, হিন্দুত্ব কোনো ধর্ম নয়, এবং আরএসএস সেটা মেনেও নেয়। এটা হচ্ছে সব থেকে মজার কথা, যে আরএসএস সেটা মেনেও নেয়। নইলে স্রেফ মার কাট, এদেরকে মেরে ফেলতে হবে, ওদেরকে কেটে ফেলতে হবে, একে লাথি মারতে হবে, এই বলে এত আদর্শবান কর্মী আরএসএসের মধ্যে জুটে যেত না। না হলে ভোটেও এরা এত ভালো ফল লাভ করতো না। স্রেফ বিজেপির ধান্দাবাজদের দিয়ে এটা হয় না। তো সেই 1989 সালে, আজ থেকে বহু বছর আগে, যখন বিজেপি প্রথম ফোকাসে এলো, তার আগের নির্বাচনে তো 2টো সিট পেয়েছিল। 1989 সালে স্বয়ং আদবানিকে বলতে শুনেছি যে ভারতের সবাই হিন্দু, মুসলমানরা হলেন মোহাম্মদী হিন্দু, কারণ হিন্দুত্ব কোনো ধর্ম নয়, এটি একটি জীবনধারা। তা আরএসএসের এই আদর্শগত ভিত্তিটা অনেকেই জানেন না, বললাম, কারণ আমরা ওদের ওই সমস্ত লেখাপত্র পড়ি না। সত্যি সত্যি পড়লে সময় নষ্ট, কিন্তু এর সমস্যাটা হচ্ছে না পড়ে বললে আদর্শের স্তরে আমাদের বিরোধিতাটা সম্পূর্ণ মাঠে মারা যায়। এমনকি মহাপণ্ডিত যে অমর্ত্য সেন, যিনি সংস্কৃত গড়গড়িয়ে বলতে পারেন শাস্ত্রজ্ঞ, হিন্দু ধর্মের বা হিন্দু শাস্ত্রের শাস্ত্রজ্ঞ হিসেবে যিনি তুলনাহীন, তিনিও বিরোধিতাটা এই লাইনেই করেছিলেন। কারণ বলা বাহুল্য, তিনি হিন্দু শাস্ত্র অবশ্যই পড়েছেন, খামোকে কষ্ট করে বিজেপি বা আরএসএসের ওই অখাদ্য জিনিসপত্র পড়বেন কেন? তো কিন্তু যদি বিরোধিতা করতে হয়, আমাদের ওদের লাইনটা ভালো করে জানতে হবে।
তো এই কথাটা দীর্ঘদিন ধরে বলে যে হিন্দুত্ব কোনো ধর্ম নয়, এটি একটি জীবনধারা। তো এটা বেশ উদার একটা কথা শুনতে লাগে, অনেকটা আমাদের বক্তব্যের মতোই। কিন্তু কথা হলো, তাহলে বিরোধিতাটা কোথায়? বিরোধিতাটা কোন অ্যাঙ্গেলে, কোন দৃষ্টিভঙ্গি থেকে, কেন? তাই এইটা উদার শুনতে হলেও আসলে বিরোধিতার জায়গাটা এবং চূড়ান্ত অনুদার যে একটা প্রায় ফ্যাসিবাদী চরিত্র আছে এইটা বাক্যের মধ্যেই পরিষ্কার। কোথায় পাবেন বাক্যটা? আরেকবার ভালো করে শুনুন। হিন্দুত্ব একটি জীবনধারা, এবং এর মধ্যে যে একটি শব্দটা আছে সেটা খেয়াল করুন। এবার প্রশ্ন হচ্ছে, হিন্দুত্ব কি একটি জীবনধারা? না, একেবারেই নয়। রামভক্ত, নিরামিষভোজী, উত্তর ভারতীয় পেশিবহুল যে হিন্দুত্ব, তার সঙ্গে শাক্ত আমিষভোজী কালী পূজারী বাঙালি যে আবার চরিত্র নরম, তার কোনো মিল নেই। আমরা সবাই জানি যে রামনবমী বলে বাংলায় কিছু হতো না, কারণ বাংলার নবমীতে রাম নেই, দশমীতে রাবণ নেই। বাংলা হিন্দুস্তান নয়, বাঙালি হিন্দুস্তানি নয়। বাঙালির সঙ্গে হিন্দুস্তানি আচার, বাঙালির সঙ্গে হিন্দুস্তানির ধর্মের আকাশ পাতাল তফাৎ। এবং এটা শুধু বাঙালি আর হিন্দুস্তানিদের মধ্যে নয়, এরকম পার্থক্য গোটা ভারত জুড়ে, সেগুলো বিপুল একটা পার্থক্য। হ্যাঁ, রামায়ণ আমরা সবাই পড়ি, মহাভারত আমরা সবাই পড়ি, ভারতবর্ষে শুধু নয়, মুসলমান প্রধান ইন্দোনেশিয়াতেও এগুলো চালু। কিন্তু ধর্ম যদি বলতে হয়, জীবনধারা যদি বলতে হয়, আচার যদি বলতে হয়, সেটা একটি বলে কিছু নেই। ইন্দোনেশিয়া থেকে বাংলা, বাংলা থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে গুজরাট, এবং সেখান থেকে দাক্ষিণাত্য, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, এখানে একটি জীবনধারা বলে কিছু নেই, একটি হিন্দুত্ব বলেও কিছু নেই। ফলে একটি জীবনধারা বলে ওরা যেটা বিস্তার করতে চায় সেটা আসলে হলো হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের আধিপত্য। কেন্দ্র এবং পরিধি, আমরা আছি পরিধিতে, হিন্দি বলাই আছে কেন্দ্রে, ওরাই ঠিক করে দেবে কি হয়েছে, ঠিক যেভাবে তাকে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ। তো বহু ভাষা, বহু জাতি, বহুত্ববাদ, যাদের প্রত্যেকের মর্যাদা ভারতবর্ষের সমান, এই যে দর্শনটা আছে যুক্তরাষ্ট্রীয় ভারতবর্ষের, এটা সম্পূর্ণ তার উল্টো দিকে। আপত্তির জায়গাটা কোথায়, মৌলিক সমস্যাটা কোথায়? এটাই হলো মৌলিক সমস্যা। তাই এর ব্যবহারিক প্রয়োগটা কোথায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমিষ খেলে হিন্দু না, উত্তর ভারতের কালচার, কাজে আমিষ খেলে হিন্দু না। বাংলা বললে হিন্দু না, অতএব মেরে তাড়িয়ে দেওয়া যায়, কারণ হিন্দুস্তানিরা কেউ বাংলা বলে না। কেন্দ্রে আছে হিন্দুস্তানি আচার, হিন্দুস্তানি তথাকথিত হিন্দুত্বের প্রকল্প, আমরা যারা বাইরে আছি সবাই বাইরে। তো এইটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ, এইটা হচ্ছে সমস্যা। এবং এই যে আদর্শ যেটাকে চেপে রাখা হচ্ছে যে হিন্দুত্ব কিন্তু কোনো বাবা ধর্ম নয়, এটি একটি জীবনধারা, শুনতে শুনতে যে একটু উদারও লাগে। এই আদর্শের সবথেকে বড় উপযোগিতা হলো যে এটা খানিকটা ইলাস্টিকের মতো। তো এর উপরে দাঁড়িয়ে আপনি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আছেন, উনি যে তার মতো চরম আক্রমণাত্মক হতে পারেন, যোগীর মতো চরম আক্রমণাত্মক হতে পারেন, শুভেন্দুর মতো আক্রমণাত্মক হয়ে বলতে পারেন যে সবাইকে বাংলাদেশে তাড়িয়ে দাও, মুসলমানদের বিরুদ্ধে চরম খারাপ খারাপ কথা বলতে পারেন, উত্তর ভারতে দাঁড়িয়ে বলতে পারেন বাঙালি মাত্রেই সম্ভাব্য বাংলাদেশি, বাংলা বলতে শুনলেই এদেরকে তাড়িয়ে দেওয়া হোক বাংলাদেশে। আবার নরম হয়ে বলতে পারেন যে কে বললো আমি অনুদার, হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি সবাই থাকুক না, শুধু জীবনধারাটা মেনে নিলেই তো হতো। হিন্দুত্ব তো ধর্ম নয়, এটা একটা জীবনধারা, জীবনধারাটা মেনে নিলেই হয়। তো এই দুটোর মধ্যে আসলে কিন্তু কোনো তফাৎ নেই। এই যে জীবনধারাটা মেনে নিলেই হয়, একটি জীবনধারা মেনে নিলেই হয়, এর আসল মানেটা হলো জীবনধারাটা ঠিক কি সেটা ওরা বা ওদের বকলমে হিন্দি বলাই ঠিক করে দেবে। এখানে মুসলমানকেও জয় শ্রীরাম বলতে হবে, আর বাঙালিকে বাধ্যতামূলকভাবে হিন্দি বলতে হবে। তো এইটা হচ্ছে এর মূলগত বক্তব্য, যার সঙ্গে ওই চরমপন্থার বিশেষ কোনো তফাৎ নেই। এটা আমরা অনেকে বুঝতে পারি না, এবং সেই কারণেই এই যে দ্বিতীয় ভার্সানটা, তথাকথিত উদার ভার্সানটা, এইটা শুনতে বেশ ভাল লাগে, বেশ উদার খোলা হাওয়া, গ্লাসনস্তের মতো লাগে। ওই যে গুমোট হিন্দুত্বের একটা আবহাওয়া, যেখানে বাঙালি মাত্রেই শত্রু, মুসলমান মাত্রেই শত্রু, তার থেকে বেরিয়ে যেন স্বয়ং গর্বাচেপ এসেছেন, একটা খোলা হাওয়া, গ্লাসনস্ত এনে দেবেন। এবং তার সঙ্গে যদি একটু সংস্কৃতি পাঞ্চ করে দেওয়া হয় তাহলে আরও ভাল লাগে।
তো শ্রমিক ভট্টাচার্য এই লাইনটাই নিয়েছেন, যে একটু মাঝে মাঝে একটু শক্তি চট্টোপাধ্যায় পড়ে দিচ্ছেন। তো শক্তি চট্টোপাধ্যায় তো আমরা সবাই পড়েছি, অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে গেছে, অবনী বাড়ি আছো। তো তার দিয়ে রাজনীতির কি এসে গেল আমি জানি না, কিন্তু ওই জিনিসটা পাঞ্চ করে দিলে আরও ভালো লাগে। তো হিন্দুত্ববাদীরা কখনো কখনো এই পাঞ্চ করা নরম লাইনটা নেয়, আর যখন প্রয়োজন হয় গরম লাইনটা নেয়, আবার দরকার হলে ফিরে এসে এই তথাকথিত উদার ব্যাপারটা গ্রহণ করে ফেলে বা প্রচার করে ফেলে। তো শ্রমিক ভট্টাচার্য কেন এই দিয়ে আমরা শুরু করেছিলাম? শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন এই তথাকথিত উদার হিন্দুত্বের প্রচারক, যেটার সঙ্গে আমি আবারও বললাম যে যেটা কিন্তু আরএসএসের ভিত্তি, এর সঙ্গে ওই চরমপনার কোনো তফাৎ নেই, কিন্তু এটা দেখতে বেশ ভালো। এই যে তথাকথিত উদার ব্যাপারটা, এইটার প্রচারক হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। তাই যে তথাকথিত ঔদার্য এইটার হঠাৎ দরকার পড়লো কেন বাংলায়? কারণ ওদের যে উগ্রতা সেটা তার চরম সীমায় পৌঁছেছে। বিরোধী দলনেতা গায়ের জোরে বলে দিচ্ছেন সংখ্যালঘুদের আমাদের আর দরকার নেই, এত জোর গলায় বলেছেন। এটা এর আগে ছিলেন দিলীপ ঘোষ, তিনিও খুব জোর গলায় এই একই লাইনে কথা বলতেন। তো এই যে উগ্রতা সেটা তার চরম সীমায় পৌঁছে গেছে, এর থেকে যা দুধ দুইয়ে নেবার সেটা হয়ে গেছে, নতুন কিছু আর আসবে না। হ্যাঁ, ওনারা দুধেল গরু ফরু বলেন, কিন্তু সংখ্যাগুরু হিন্দুদের ওনারা দুধেল গাই ভাবেন, তাদের থেকে যা দুধ দুইয়ে নেবার উত্তেজিত করে সেটা হয়ে গেছে। এই উগ্রতার স্রোতটা চরমে উঠেছিল 21 সালে, তখন তো একটা হাওয়াই এসে গিয়েছিল যে এইবার তো সরকার ওল্টাচ্ছেই, গণেশ ওল্টাচ্ছেই। তাতে কিন্তু এসেছে মনে রাখবেন মাত্র 76টা না কটা আসন, এবং ওই একই লাইন ধরে চলে 24-এও কিচ্ছু বাড়েনি, অবস্থা যে তিমিরে ছিল বিজেপির সেই তিমিরেই আছে। ফলে আপনি যদি খুব পাকা মাথার স্ট্র্যাটেজিস্ট হন, খুব স্থির মাথার রাজনীতিক হন এবং ঠান্ডা মাথায় বসে অঙ্কের হিসেব করেন, যে তিনি দেখবেন যে ওই লাইনে রেলগাড়ির মতো গড়গড়িয়ে চলেও আর কোথাও যাবার নেই। সবাই তো আর বামপন্থীরা নয়, যারা একটা লাইনে কোনো লাভ হচ্ছে না দেখেও জাটিঙ্গার পাখির মতো আগুনেই ঝাঁপ দেবে, ওই একটা লাইনে অনুসরণ করে চলবে। তো কোনো স্থির মাথার রাজনীতিবিদ, পাকা মাথার স্ট্র্যাটেজিস্ট এটা করেন না। ওনারা ঠিক করেছেন ভোট জোগাড় করতে হবে অন্য কোনো জায়গা থেকে। তো সেটা কোন জায়গা না, বাংলায় বিরোধী ভোট ভাগ হয়ে আছে দীর্ঘদিন ধরে। বাম কংগ্রেস খুব কম ভোট পায়, একটা ন্যূনতম ভোট পায়, কিন্তু পায়। এবং এদের পুরনো যে ভোট ব্যাংক ছিল সেটা অনেকটাই এখন হিন্দুত্ববাদীদের দখলে, কিন্তু তা ওই ন্যূনতম ভোটটা পায় বলেই পুরোটা আসে না। এবং তার জন্যে এই হিন্দুত্ববাদীদের ভোট কিন্তু বেশ খানিকটা কম। ওইটা যদি বাগিয়ে নেওয়া যায় তাহলে তৃণমূলের সঙ্গে টক্কর দেবার জায়গায় চলে আসতে পারে তারা। তো সেইটা কিছুতেই হচ্ছে না, কারণ প্রাণে ধরে এই সমস্ত দলের কিছু সমর্থক এখনও আছেন যারা প্রাণে ধরে কিছুতেই হিন্দুত্ববাদীদের ভোট দিতে পারবেন না উগ্রতার কারণে। ফলে এবার লক্ষ্য হলো যে হিন্দুত্ববাদীদের তথাকথিতভাবে উদার হতে হবে বা ঔদার্যের মুখোশ ধরতে হবে, এবং পতাকা ছেড়ে সবাইকে একজোট হবার কথা বলতে হবে, খানিকটা সংস্কৃতির বাণী দিতে হবে। ওই কিসের কুসুম একে বৃন্তে দুটি কুসুম কিসের কুসুম, ও জিনিস আর চলবে না। এখন লাইনটা একটু সরতে হবে। যাদেরকে দখল করার ছিল ওই যে উগ্র হিন্দুত্ববাদী, তারা তো আর ছেড়ে যাবেন না। এখন বাকি তথাকথিত উদারদেরও একটু টেনে আনতে হবে। এখন উদারদের একজোট হওয়ার সময়। তো কদিন আগেই সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে সক্রিয় একজন এবিপির প্রাক্তন সম্পাদককে দেখেছি ঠিক অবিকল এই লাইনটা নামাতে। তারপরে আরও দু একজন বুদ্ধিজীবীকে এই একই লাইন নামাতে দেখেছি যে এখন একজোট হবার সময়, এখন বিরোধীদের সবাইকে একজোট হতে হবে বাংলার বুকে ধর্মযুদ্ধের মতো। যদা যদা হি ধর্মস্থ গ্লানির্ভবতি ভারত, ভারতের জায়গায় এটা পশ্চিমবঙ্গে সবাইকে এখন অধর্মের যে শাসন চলছে সেটা দূর করার জন্য একজোট হতে হবে। তো এইটা অনেকে নামিয়েছেন, যারা নামিয়েছেন চোখে দেখেছি, নামটা আর করছি না আলাদা করে। তো দেখেছি বামপন্থীরা এদের সঙ্গে ইতিপূর্বে বেশ গর্ব করে গা ঘেঁষাঘেঁষি করতেন, সঙ্গ করতেন, এবং এখনও যে লাইনটা নামানো হয়েছে তার প্রায় বিশেষ কিছুই রিয়াকশান আসেনি, প্রতিক্রিয়া আসেনি তথাকথিত প্রগতিশীলদের কাছ থেকে। ফলে ওটা ছিল একটু বাজিয়ে নেওয়া।
ওই যে লাইনগুলো নামানো হলো ওটা ছিল একটু টেস্টিং, টেস্ট করা হয়ে গেছে। এবার ওই যে ড্রাগ টেস্টিং হয় আগে, তারপরে আসল ওষুধটা নামানো হয়, সেই রকমই টেস্টিংটা হয়ে গেছে। এবার আস্তে করে লাইনটা নিয়ে নেওয়া হলো। অর্থাৎ এখন খুব পরিষ্কারভাবে উগ্র হিন্দুত্ববাদীরা তো রইলই, যাদেরকে ওই দুয়ে নেওয়া হয়েছে উগ্র হিন্দুত্বের লাইন দিয়ে, এবার উদারদের সঙ্গে টেনে নিয়ে আসার সময়। এবং এই জন্যেই চলছে ইমেজ বিল্ডিং। কতটা উদার শ্রমিক ভট্টাচার্য, তার ইমেজ বিল্ডিং চলছে, যেটা ইতিপূর্বে মিডিয়ায় অন্য কোনো সভাপতিকে নিয়ে আমরা দেখিনি, প্রয়োজন হয়নি। উদাত্ত উগ্র যে হিন্দুত্ববাদ, তার জন্য মিডিয়ার এতটা প্রয়োজন হয় না। কিন্তু মধ্যবিত্ত উদার মধ্যবিত্তের কাছে পৌঁছতে গেলে ইমেজটা দরকার হয়। তারাও এই নিউজ চ্যানেল ফ্যানেল দেখেন। এবং খুব কৌতূহলোদ্দীপক এই যে এই ব্যাপারটা, যে ঠিক এই সময় পতাকাহীন জোটের দাবি করেছেন শুভেন্দু, এবং কাকে সঙ্গে নিয়ে? তিলোত্তমার বাবা মাকে নিয়ে, যারা কিন্তু একটা অরাজনৈতিক আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন একটা সময়। তো সে নিয়ে অনেক কিছু হয়েছে, আমরা সে নিয়ে প্রচুর অনুষ্ঠান করেছি। তিলোত্তমার ব্যাপারে এখন ঢুকবো না, কিন্তু কথা হলো তিলোত্তমার বাবা মাকে নিয়ে পতাকাহীনতার ডাক দেওয়া হয়েছে, যেটা আগের ওই প্রাক্তন সাংবাদিক এবং শ্রমিক ভট্টাচার্য যা বলছেন তার সঙ্গে একদম খাপে খাপ মিলে যায়। তো শুভেন্দু উগ্র কথাবার্তা বলবেন, কারণ উগ্র হিন্দুত্বের লোকজনকে ধরে রাখা তার লক্ষ্য, তিনি সেটা রাখবেন। এবং একই সঙ্গে ঔদার্যের ইমেজটা বিল্ডিং করা চলছে। শুভেন্দুর সঙ্গে এর কোনো তফাৎ নেই, কিন্তু উনিও কিন্তু এই লাইনটাকে মেনেই চলছেন। দুটো মুখ তা নয়, দুটো আসলে একই মুখ বিজেপির। ফলে সময় যত গড়াবে, শুভেন্দু যা করেছেন, এই পতাকাহীনতার দাবি, ধর্মযুদ্ধের দাবি, সবাইকে একসঙ্গে একজোট হতে হবে অধর্মের বিরুদ্ধে, এই সব দাবি, চাপ, তার পক্ষের চাপ এবং ইমেজ বিল্ডিং, এটা বাড়তেই থাকবে। বামপন্থীদের উপর বাড়বে, বিরোধীদের উপর বাড়বে, তৃণমূলের উপর বাড়বে, সবার উপরে এই চাপ বাড়বে। এটা কিন্তু আগামী ভোটের আগে চলতেই থাকবে। তা এইটা হচ্ছে বস্তুত এদের কৌশল, এবং কৌশলটা যে খুব ব্রিলিয়ান্ট, খুব চমৎকার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওদের যারা স্ট্র্যাটেজিস্ট আছেন হিন্দুত্ববাদীদের, তাদের ব্রিলিয়ান্স নিয়ে, বৌদ্ধিক উৎকর্ষ নিয়ে সত্যি কথা বলতে কি সন্দেহের কোনো অবকাশ নেই। এরা এমনি এতদিন ধরে করে খাচ্ছেন না। এবং তার সঙ্গে বোঝার উপর শাকের আঁটির মতো যোগ হয়েছে তৃণমূলের ইমেজ। চুরি চামারি করে তারা এমন অবস্থা করে রেখেছে, শহরাঞ্চলে অন্তত তৃণমূলের অবস্থা তো খুবই খারাপ, গ্রামে অতটা খারাপ না, অবস্থা নয়, ইমেজ খুবই খারাপ, গ্রামে অতটা খারাপ না। কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে হিন্দুত্ববাদীরা 60-এর উপরে উঠবেন না, তার কারণ তাদের অবস্থা আরও খারাপ, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, তৃণমূল বিভিন্ন নেতাদের দখল করে নিচ্ছে ইত্যাদি প্রভৃতি। সেই জন্যে এই কৌশলটা নিয়ে আসা হয়েছে। এই কৌশলটা খেটে গেলে বিজেপির আসন অতি অবশ্যই 60-এর ওপরে উঠবে, কারণ ফাঁক কমে আসবে। একটা ব্রডার স্কেলে, বৃহত্তর চিত্রে বাম এবং কংগ্রেসের একটা ভোটের শতকরা% যদি দখল করে নেওয়া যায়, তাহলে কিন্তু ভোটের ফারাকটা কমে আসবে এবং তৃণমূল বিপদে পড়বে। হেরে যাবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু বিপদে পড়বেই। এবং একই সঙ্গে বিপদটা শুধু তৃণমূল নয়, বিপদটা হচ্ছে বামেরও। যে ভোটটা কাটার পরিকল্পনা করে শ্রমিককে নামানো হয়েছে আসরে, সেটা খানিকটা কংগ্রেসের, কিন্তু মূলত বামদের। তো তারা যে নিজের জোরে সরকার গড়ে ফেলতে পারবেন বা বিরোধী আসনে চলে যাবেন, এমনকি একটাও আসন পাবেন, এরকম কেউ আশা করে না। ওসব লাইন বদলানোর সময় অনেক দিন আগে চলে গেছে, ফলে যে ট্রেন ছেড়ে চলে গেছে তা নিয়ে আশা করে লাভ নেই। কিন্তু এই 26-এর নির্বাচনটা তাদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল। সেটা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। পার্টিটা আদৌ থাকবে কিনা বাংলায়, সেই রক্ষার লড়াই। তো এই যে উদার হিন্দুত্ব বলে যে লাইনটা নামানো হয়েছে, সেটাকে যদি তারা না রুখতে পারেন, তাহলে কিন্তু তাদের অস্তিত্ব টিকবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। তো তারা লাইন বদলাবেন কিনা, বদলালে কীভাবে বদলাবেন, কি করবেন, সেটা তাদের ব্যাপার, আমরা জানি না। তৃণমূলও কী করবে তাদের ব্যাপার, কিন্তু বিপদটা দুই পক্ষেরই। তবে এটা হলো বড় চিত্র। শুধু এইটুকু যে ফ্যাক্টর আছে বললে মিথ্যে কথা বলা হবে। যদিও বিষয়টা শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে, তাকে কেন আনা হয়েছে সেই চিত্রটাই ব্যাখ্যা করা হচ্ছিল, কিন্তু এছাড়াও আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রসঙ্গক্রমে সেটা বলে রাখা ভালো। নওশাদ আছেন সংখ্যালঘু ভোট নিয়ে, ভোটের একটা অংশ নিয়ে, তিনি একটা বড় ফ্যাক্টর। কি করবেন এখনও কেউ জানে না। কংগ্রেস আছে, তারা এখন একটু দোদুল্যমান, তারা ঠিক কী করবে কেউ জানে না। মুর্শিদাবাদ মালদায় তো কংগ্রেস একটা ফ্যাক্টরি।
এবং হিন্দুত্ববাদীদের হাতে আরও একটা বড় জিনিস আছে, সেটা হলো ভোটার তালিকা। তীব্র অভিযোগ উঠছে বিহারে যে ভোটার তালিকা এমন করে সংশোধন করা হচ্ছে যাতে বিজেপি বিরোধী ভোটকে চেপে দেওয়া যায়, এবং একই জিনিস পশ্চিমবঙ্গে হতে চলেছে বলে অভিযোগ, আশঙ্কা। এবং এখানে মাথার উপর নাচছে শুধু ভোটার তালিকার সংশোধন নয়, তার সঙ্গে এনআরসির বিপদ। সামগ্রিকভাবে বাঙালিদের যে চেপে দেওয়া হচ্ছে ভারতবর্ষে, এটা হচ্ছে তার একটা বৃহত্তর সংস্করণ। বাঙালি মাত্রেই সন্দেহজনক, বাঙালি মাত্রেই সম্ভাব্য বাংলাদেশি ইত্যাদি নানা জিনিস সারা ভারতে চলছে, এবং বাংলার বুকেও সেটা আসতে চলেছে। সারা ভারতবর্ষে তো চলছেই, বাঙালি বিতরণ হচ্ছে ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। তো আপনারা জানেনই, সে নিয়ে পরে একটা অনুষ্ঠান করব। তো এই দুটো আছেই। এই ভোটার চেপে দেওয়াটা হচ্ছে বিজেপির পক্ষে, কিন্তু বাঙালি বিতরণটা একেবারেই বিজেপির পক্ষে নয়। এনআরসি কোনো বাঙালি মেনে নেবে না। তো স্রেফ বাংলায় জিততে হবে বলে এই দুটো লাইন কিন্তু বিজেপি বদলাতে পারবে না, ফলে এই দুটো লাইন বড় ফ্যাক্টর। তো ফলে সব মিলিয়ে একটা নাটকীয় ঘাত প্রতিঘাত চলছে, যেটা সেই 66-67 দীর্ঘদিন আগে এরকম একটা ঘাত প্রতিঘাত হয়েছিল। তারপরে আর বাংলায় হয়েছে বলে মনে হয় না। 66 সালে বিরোধী পক্ষে ছিলেন বামরা, তারা এই পরিবর্তনটা নাটকীয় ঘাত প্রতিঘাতের মুখ্য যে চালক তার আসনে ছিলেন। এখন তাদের দেখা যাচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে। এই যে রাজনৈতিক কৌশলগুলো নেওয়া হচ্ছে, তার চালকের আসনে কিন্তু কেন্দ্রীয় সরকার যাদের হাতে, সেই শাসক দল বিজেপি। তৃণমূল কংগ্রেসও যে রাজনৈতিক কৌশলে খুব খারাপ করছে বলবো না, কিন্তু তাদের যা ইমেজ সেটা তো ক্ষয়িষ্ণুই বলা যায়। তো এই হচ্ছে অবস্থা, এবং এই অবস্থায় শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে। এটাই হচ্ছে কৌশল। এবার এই কৌশলটা গদি মিডিয়া কখনো দেখাবে না। এই কৌশলের ব্যাপারে আমাদেরই সচেতন থাকতে হবে। সেই জন্য এই লম্বা ভিডিওটা করলাম। এটা বোধহয় 20 মিনিট পেরিয়ে গেছে, এত বড় ভিডিও আমি করি না। যারা মন দিয়ে শুনলেন তাদের সকলকে ধন্যবাদ। আগেও বলেছি, আবারও বলছি, ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন, কারণ প্রত্যেকেরই জানাটা দরকার। এবং একই সঙ্গে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করুন, বন্ধুবান্ধবদেরও করতে বলুন। আজকে এইটুকুই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আবার। আজকের মতো নমস্কার।